ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমাদের অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর। অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর হলো সেই সমস্ত জিনিস যেগুলো যদিও শরীরের জন্য আমাদের জন্য ভালো না, কিন্তু আমরা আমাদের ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক আমরা এগুলো কি করে থাকি, গ্রহণ করে থাকি, এবং এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। এই জিনিসগুলোকে বলা হচ্ছিল অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর। নিউট্রিশন যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর হলো আমাদের জন্য সেই রকমেরই অপ্রয়োজনীয়। কিন্তু অপ্রয়োজনীয় হইলেও আমরা কি করতেছি, বিভিন্ন কারণে গ্রহণ করতেছি। তো এই যে অ্যাডিশনাল ফ্যাক্টর যে আমরা আলোচনা করবো, তার মধ্যে প্রথম আজকে যেটা আলোচনা করবো এখন সেটা হলো মাইক্রোটক্সিন। মাইক্রো শব্দের অর্থ হলো ফাঙ্গাস। ফাঙ্গাস যে সব টক্সিন উৎপাদন করে সেই টক্সিনকে বলা হচ্ছে হলো মাইক্রোটক্সিন। আমরা যদি মাইক্রোটক্সিনের সংজ্ঞায় যদি আসি, মাইক্রোটক্সিনস আর সেকেন্ডারি মেটাবলাইটস অফ ফাঞ্জি that are recognized as toxic to other life forms. More than 250 mycotoxins have been detected chemical. তার মানে হলো ফাঙ্গাস থেকে, ফাঙ্গাসের সেকেন্ডারি মেটাবলাইটস হলো মাইক্রোটক্সিন, এবং এই পর্যন্ত 250 রকমের মাইক্রোটক্সিন প্রকৃত পাওয়া গেছে। তার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় আফলাটক্সিন, অক্রাটক্সিন, জিওরালিয়ন, এগুলো বাংলাদেশে পাওয়া যায়। তো আমাদের সিলেবাসে তো সবকিছু নাই, আমরা একটা মেন যেটা আলোচনা করবো সেটা হলো আফলাটক্সিন। আফলাটক্সিন কি দেখো, আফলাটক্সিন আর কমন টার্ম। দেখো, Aflatoxins are common term used for a group of toxins which differ in their chemical structure and producing variable toxic effect. হ্যাঁ, তাহলে আফলাটক্সিন হলো একটা গ্রুপ অফ টক্সিন, যারা কোথা থেকে তৈরি হয় আমি তোমাদেরকে বলছি। যেগুলো মাইক্রোটক্সিন শব্দটা আসছে হলো ফাঙ্গাস থেকে। তাহলে দুইটা ফাঙ্গাস, একটা হলো অ্যাসপারজিলাস ফ্লেভাস আর একটা হলো অ্যাসপারজিলাস প্যারাসিটিকাস। এই দুইটা ফাঙ্গাস যে টক্সিন হচ্ছে আফলাটক্সিন। So mainly the fungi Asparagus produce the various compounds of the group. The toxins have closely similar structure and form a group of highly oxidized, naturally occurring polycyclic compound. এই স্ট্রাকচার প্রায় কাছাকাছি। তোমাদের পরীক্ষায় স্ট্রাকচার দরকার নাই, সেজন্য আমি স্ট্রাকচার এখানে দেখাচ্ছি না। স্ট্রাকচার খুবই কাছাকাছি, তোমাকে ইন্টারেস্টেড হলে গুলো দেখতে পারবো, আমি দেখাইতে পারবো। আফলাটক্সিন এক্সিবিট, এরা আমরা যদি এটা দেখি, এটা হলো একটা ইয়ের মধ্যে আল্ট্রাভায়োলেট লাইটের নিচে আমরা এটা দেখতে পারি। তো দেখলে তখন দুই রকমের কালার দেখা যায়, একটা হলো ব্লু অথবা গ্রিন। যদি ব্লু হয়, ব্লুর প্রথম অক্ষর বি দিয়ে, সেজন্য আমরা তখন নাম দিয়ে, ব্লু হলো দুই রকম, একটা বি 1 বি 2, আর একটা হলো জি 1 এবং জি 2। আফলাটক্সিন এক্সিবিট দিস ইন্টেন্স ব্লু আর গ্রিন ফ্লুরোসেন্স আন্ডার আল্ট্রাভায়োলেট লাইট। ফোর মেজর ন্যাচারাল আফলাটক্সিন হলো বি 1 বি 2 জি 1 জি 2, আর গ্রুপ according to their chromatographic and fluorescent characteristics। যেটা আমি বললাম যে আলোতে যেটা দেখা যায়, নীল দেখা গেলে ব্লু, আর সবুজ দেখা গেলে গ্রিন। ব্লুটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, বি 1 বি 2 এবং জি 1 জি 2। বি এন্ড জি ডেজিগনেট রিলেট টু দ্য টক্সিন দ্যাট বললাম ব্লু বা কালার। এর মধ্যে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় হলো আফলাটক্সিন বি 1, সবচেয়ে বেশি। কিন্তু দুঃখজনক হলো এই আফলাটক্সিন বি 1ই সবচেয়ে বেশি ক্ষতিকারক, এটা বাংলাদেশে বেশি পাওয়া যায়। আর আফলাটক্সিন পাওয়া যায় কোথায়? আফলাটক্সিন occurs mostly commonly in thin film, mostly in thick grains, especially corn, Milo, cottonseed, soy milk, peanut, বাদাম, বা এই সমস্ত, যে সমস্ত জায়গায় তোমার এই যে বর্ষাকালে বা পানিতে ভিজে যায়, তোমার ধান চাউল, যদি ময়েশ্চার লেভেল আমাদের বেশি থাকে তাহলে আফলাটক্সিন গ্রো করে। আফলাটক্সিন পাওয়া যায় হলো যে ফিড গ্রেন, কর্ন, মাইলো, কটন সিড, সয়াবিন, পিনাট, এগুলোর মধ্যে পাওয়া যায়। তো এখন আমরা যেটা আলোচনা করবো যে কি কি কারণে এই আফলাটক্সিন বেশি হইতে পারে। তার মধ্যে একটা জিনিস হলো টেম্পারেচার অ্যান্ড টাইম। আচ্ছা, তো এখন আমাদের যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং প্রোডাকশন ফর আফলাটক্সিন, টেম্পারেচার এন্ড টাইম। দি অপটিমাম টেম্পারেচার রেঞ্জ যেটা হলো যে 25 থেকে 32 ডিগ্রি, তো আমাদের বর্ষাকালে এটা কিন্তু আদর্শ টেম্পারেচার। তো টেম্পারেচার আফলাটক্সিন গ্রো করার জন্য, ফাঙ্গাস গ্রো করার জন্য টেম্পারেচার হলো লাগে হলো 35 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। যদিও টেম্পারেচার 13 হইলেও 2 দিন থাকলেও দেখা যাচ্ছে অনেক সময় ফাঙ্গাস গ্রো করতে পারে। তো ফাঙ্গাস করে তারা, আমি তাদেরকে আগেই বলছি যে অ্যাসপারজিলাস ফ্লেভাস, অ্যাসপারজিলাস
প্যারাসিটিকাস। তো এটা হলো টেম্পারেচার যদি একটু কম হয়, দেখা গেছে যদি এটা রেঞ্জ হলো 25 থেকে 32, কিন্তু 18 ডিগ্রিতেও দেখা যাচ্ছে যে কি হইতে পারে, কি বলে আপনার যখন গ্রো করতে পারে। ম্যাক্সিমাম আপনার যখন তৈরি হয় হলো 24 ডিগ্রিতে, বি ওয়ান হয় 24 ডিগ্রিতে, জি ওয়ান হয় হলো 30 ডিগ্রি। টেম্পারেচার এবং টাইম, টাইম যদি বেশি হয়, যদি বর্ষাকালে যে ভিজায় রাখা জিনিসপত্র পানিতে ভিজে বেশি থাকে, তাহলে দেখা যাবে যে এই অ্যাপ্লাটক্সিন বেশি গ্রো করবে। টেম্পারেচার গুরুত্বপূর্ণ, যার জন্য গরমকালে যখন আমাদের বৃষ্টি হয় টেম্পারেচার বেশি থাকে এবং ময়েশ্চারও বেশি থাকে। ময়েশ্চারের কথা আমরা আসতেছি একটু পরে। ড্রপ স্টেজ, যদি কোনো ধান চাও যে খরায় বড় হয়েছে, তাহলে দেখা যাচ্ছে যে সে অ্যাপ্লাটক্সিনে সে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রিলেটিভ হিউমিডিটি এন্ড ময়েশ্চার, বাতাসে যদি ময়েশ্চার লেভেল বেশি থাকে তাহলে অ্যাপ্লাটক্সিন গ্রো করে। আর ফিডে, ধান চাল গম, একটু আগে যেটা আমরা বলছি, ধান চাল গম এর মধ্যে অ্যাপ্লাটক্সিন থাকে। এই ধান চাল গমে যদি তোমার ময়েশ্চার 15%-এর বেশি থাকে, এই যে আমরা দেখা যাচ্ছে 16 থেকে 28% যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে খুব সহজেই এখানে ফাঙ্গাস গ্রো করতে পারে। যার জন্য এইটা আমাদের যখন আমরা ধান চাল সংরক্ষণ করে রাখবো, তখন দেখতে হবে ধান চাল গম ভুট্টা যাই হোক না কেন, কারণ এটা টেম্পারেচার ময়েশ্চার যেন কখনোই 15%-এর বেশি না থাকে। আর রাইস আমাদের যদি ই হয় এই 24 থেকে 26-এর বেশি থাকে এই এর ময়েশ্চার লেভেল, তাহলে আফলাটক্সিন গ্রো করে। ড্যামেজ যদি হয়, আমি যদি আস্ত চাউল যত ক্ষতিগ্রস্ত হবে, তার থেকে যদি খুদ দেখি, খুদে কি হবে, খুদ বেশি তোমার কি ফাঙ্গাস গ্রো করে। এবং আমরা যদি সুপারি, আস্ত সুপারিতে যতটুকু ফাঙ্গাস থাকে, তুমি যদি সুপারি কেটে বিক্রি করো, তাইলে সে কি বলে এই আফলাটক্সিন অনেক গ্রো করে বেশি। যার জন্য আমাদের চাউল তোমরা নিজেরাই দেখবা, ঘরে যদি দেখো চাউল আস্ত চাউল রাখছো, সেখানে অত বেশি নাই, ছত্রাক নাই। কিন্তু খুদ ভাঙ্গা চাউল যদি হয়, ভাঙ্গা ডাল, ভাঙ্গা গম বা ভাঙ্গা সুপারি, সেখানে কি হচ্ছে, এই ড্যামেজ থাকলে তাহলে তোমার তৈরি হয়, কি তৈরি হচ্ছে, আফলাটক্সিন। আর আফলাটক্সিন তৈরি করতে কি লাগে, তার যে অক্সিজেন লাগে। গ্রোথ অফ স্টোরেজ ফাঞ্জি ইজ ন্যাচারাল সাবস্টেন্স নট অনলি ডিপেন্ড অন দ্য অ্যাভেলেবিলিটি অফ ফেভারেবল ময়েশ্চার এন্ড টেম্পারেচার, বাট অলসো মাইক্রোক্লাইমেটিক সারাউন্ডিং দ্য সাবস্টেন্স। তার মানে তো আশেপাশে এই যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো গুরুত্বপূর্ণ, পানি, এগুলো ফাঙ্গাসে গ্রো করার জন্য গুরুত্বপূর্ণ। যদি অক্সিজেন থাকে তাহলে সে ভালো গ্রো করবে। কোনো কোনোটা আছে হইলো তোমার অক্সিজেন মুক্তিতে গ্রো করতে পারে। স্যার কথা বলতে যাচ্ছে না স্যার। হুম। এগুলা কি আকারে থাকে? রেশিও আকারে থাকে। Your data rod and an access card inside, but the card is blank. Janice said we need to imprint it with biometrics from an active account holder. So, next week, I think that was needed from an office on the third floor. According to a contact, the bank declined to profile on a secure terminal there. So all I have to do is get the security fund. However, this particular allow me it's my friend. আচ্ছা, তারপর হলো আমাদের আসতেছে হলো মাইক্রোবিয়াল ইন্টারাকশন। যদি অন্য কোনো মাইক্রোবসে আগে আক্রান্ত হয়ে থাকে, হ্যাঁ মনে করো যে কোনো জিনিস, অন্য কোনো জিনিস যদি আক্রান্ত হয়ে থাকে, তাহলে তার উপর অ্যাসপারজিলাস ফ্লেভাস আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা আরো বেড়ে যায়। দেখা যায় ক্ষত হয়েছে, যেটা দুর্বল, দুর্বলের উপরে সবল কি হয়, বেশি অত্যাচার করে, তাই না? তো যখন অন্য কোনো মাইক্রোব দ্বারা যদি আক্রান্ত হয়ে যায়, তার উপর অ্যাসপারজিলাস ফ্লেভাস আক্রান্ত পরিমাণটা বেড়ে যায়। তারপর পিএইচ, পিএইচ ইনফ্লুয়েন্স করে। whether pH influence aflatoxin production appears to depend largely on the mode of culture। ঠিক আছে, তো পিএইচ হলো যেটা তোমার যদি 6, 7, 8 এর বেশি হইলে, মানে ধরো পিএইচ যদি 7-এর কাছাকাছি হয়, তাহলে আফলাটক্সিন বেশি গ্রো করবে। পিএইচ যদি 4-এর নিচে চলে যায়, তাহলে আর আফলাটক্সিন গ্রো করতে পারবে না।
তাই জন্য আমরা অনেক সময় অনেক ফিট সংরক্ষণ করি, যেমন এই যে গরুর খাবারের ক্ষেত্রে আমরা সাইলেজ তৈরি করি, পিএইচ কি করে 4 এর নিচে চলে যায়, 4 এর নিচে চলে গেলে আর সেখানে মাইক্রোটক্সিন গ্রো করতে পারে না। আর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, তোমার যদি যেই জমিতে এই সমস্ত হবে সেই জমি সিলেনিয়াম, ভিটামিন ই, এগুলো যদি থাকে তাহলে সহজে কি হয়ে যেতে পারে, grow করতে পারে। এমনকি যে এনিম্যাল বা বার্ড, যে এনিম্যাল বা বার্ডে কি হচ্ছে, তোমার এই যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, প্রোটিন, সেলেনিয়াম, ভিটামিন ই অভাব দেখা যায়, তার আফাটক্সিকোসিস হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এটা আমরা আলোচনা করলাম কি 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 কারণে, কিসে, ফ্যাক্টরস ফেভারিং প্রোডাকশন অফ আফলাটক্সিন। এখন আলোচনা করবো হলাম যে আফলাটক্সিনের কারণে কি রোগ হয় বা কিভাবে রোগ হয়। আমাদের টক্সিকোকাইনেটিক্স, আফলাটক্সিনের কারণে যে রোগ হয় তার নাম হলো আফলাটক্সিকোসিস। এটা কি? আফলাটক্সিন B1 ইজ মেটাবোলাইজড বাই হেপাটিক মাইক্রোমাল মিক্সড ফাংশন অক্সিডেজ। এটা হলো আমরা যখন ডায়ালিসিস সিস্টেম করব তখন আমরা দেখব যে আমাদের লিভার, আমাদের যখন ডাইজেশন হওয়ার পরে অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন হওয়ার পরে সমস্ত খাবার যায় হলো লিভারে। লিভারে যাওয়ার পর লিভার এখানে কি করে, ডিটক্সিফাই করে। ডিটক্সি করি, সেটাকে কোথায় পাঠায়, সে তোমার হার্টে পাঠায়। কিন্তু যদি তোমার এই মাইক্রোটক্সিন থাকে তখন লিভারে যাওয়ার পর যখন ডিটক্সিফাই করতে যাবে তখন ওয়ান মেজর মেটাবোলাইট অফ আফলাটক্সিন B1 is highly reactive electrophilic epidox that forms covalent attacks with deoxyribonucleic acid। তার ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর রাইবোনিক অ্যাসিড প্রোটিন যখনই তার ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, ডিএনএ থেকে আমরা জানি, তোমরা জানো যে ডিএনএ থেকে আরএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন, এটা তো চিকন তৈরি হতে পারবে না। আর যখনই চিকন তৈরি হতে পারবে না তখন অস্বাভাবিকভাবে ডিএনএ তৈরি হচ্ছে, অস্বাভাবিক আয়না থেকে অস্বাভাবিক প্রোটিন তৈরি হয়, তাকে আমরা কি বলি, ক্যান্সার। তখন এই যে ক্যান্সার তৈরি হতে থাকে। তা aflatoxin inhibits protein synthesis by modifying the DNA template and depressing messenger RNA synthesis. Aflatoxin যে প্রোটিন সিনথেসিসকে চেঞ্জ করে ফেলে এবং ইন্টারফেয়ার ইন ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন সে ইন্টারফেয়ার করে। তোমাদেরকে আমরা দেখাইছি যে ট্রান্সক্রিপশন একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয়, কিন্তু যখন তোমার aflatoxin যায় তখন নির্দিষ্ট জায়গা থেকে শুরু করতে পারে না। তখন সে অপ্রয়োজনীয়, সে কি করতে থাকে, এই গ্রোথ হইতে থাকে। আর যখন অস্বাভাবিক প্রোটিন গ্রোথ হতে থাকে তাকে আমরা বলি কি, ক্যান্সার। যার জন্য আপনার তখন সুনিয়মিত খাবার খাইলে মানুষের ক্যান্সার বা বিভিন্ন রকম রোগ হতে পারে। Impaired protein synthesis interferes with the formation of enzymes necessary for energy metabolism and fat metabolism. As a result, liver is most affected. যার জন্য আমার যত অর্গান আছে সবচেয়ে বেশি aflatoxin কারণে ক্ষতিগ্রস্ত হয় লিভার। Various studies on the toxicity of aflatoxin have shown that the acute toxic effect of aflatoxin ingestion is the inflammation of the liver. তাহলে কি হচ্ছে, যদি aflatoxin আমি বেশি ইনজেকশন করি, ইনজেকশন মানে গ্রহণ করা, যদি বেশি গ্রহণ করি তাহলে কি হবে, লিভারে কথা শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আগে তো বলবো, আচ্ছা যাই হোক। তো তাইলে তাহলে কি আমার এই কথাগুলো কি আবার আগে কথাগুলো কি আবার বলতে হবে? আচ্ছা, আমরা আবার একটু আলোচনা করছি সেটা। সেটা হইলো যে আফলাটক্সিন B2 B1 যদি আমি মেটাবোলাইজড করি, আমাদের আমাদের যে খাদ্য আমরা যখন হজম হয়, হজম হওয়ার পরে তিনটা ঘটনা ঘটে। একটা হলো ডাইজেশন, তারপর হলো অ্যাবজর্পশন, তারপর হলো মেটাবলিজম। তো যেটা হচ্ছে হইলো তোমার আফলাটক্সি এই যখন ডাইজেশন হওয়ার পর অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন হওয়ার পরে খাবারটা যায় কোথায়, যায় হইলো লিভারে। যখন লিভারে যায়, তো এই যেহেতু আফলাটক্সিন লিভারে গেলে লিভারকে ক্ষতিগ্রস্ত করছে, সেই কথাগুলো আমরা বলছি।
The aflatoxin B1 is metabolized by hepatic microsomal mixed function oxidase and forms at least 7 metabolites. Is different biological activity. One major metabolite of aflatoxin B1 is a highly reactive electrophilic epitoxin that forms covalent adducts with deoxyribonic acid, GLA, ribonic acid and protein. আমরা যেটা বলছিলাম যে যখনই হয় প্রোটিন সিনথেসিস হয়, প্রথমে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। যেটা হয় aflatoxin যদি গ্রহণ করো, সে কি করে ডিএনএ টেম্পলেটকে বাধাগ্রস্ত করে, যার জন্য আরএনএ সিনথেসিস ঠিক মতন হয় না। আর আরএনএ সিনথেসিস ঠিক মতন না হয়, প্রোটিন সিনথেসিস ঠিক মতন হয় না। দেখা যাচ্ছে যে আরএনএ এর মধ্যে আমাদের কোন আরএনএ তৈরি হবে, ডিএনএ এর মধ্যে একটা কন্ট্রোল আছে এই ট্রান্সক্রিপশনের সময়। তো এটা ইন্টারফেয়ার হওয়ার কারণে অস্বাভাবিকভাবে আরএনএ তৈরি হয়, আর অস্বাভাবিকভাবে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। যখন আমাদের প্রোটিন তৈরি অস্বাভাবিক হয়, তখন সেটাকে আমরা কি বলি, ক্যান্সার। যার জন্য তখন ইম্পেয়ার্ড প্রোটিন সিনথেসিস হয়ে যাচ্ছে, ইন্টারফেয়ার উইথ দ্য ফর্মেশন অফ এনজাইম নেসেসারি ফর এনজাইম মেটাবলিজম এন্ড ফ্যাট মেটাবলিজম। অ্যাজ এ রেজাল্ট লিভার ইজ মোস্ট এফেক্টেড, যার জন্য লিভার বেশি ক্ষতিগ্রস্ত হয়। Various studies on the toxicity of aflatoxin have shown that the acute toxic effect of aflatoxin injection is the inflammation of the liver. তার মানে যদি আমরা aflatoxin বেশি গ্রহণ করি, তাহলে কি হচ্ছে, এই যে লিভারে ইনফ্লামেশন, হেপাটাইটিসে সমস্যা তৈরি হয়, and retardation of liver function, লিভার ফাংশন বন্ধ হয়ে যায়। তা aflatoxin ঢোকে কোথা থেকে, আমাদের খাবারের মাধ্যমে। aflatoxin can enter into the system by some natural route. ন্যাচারাল রুটের মধ্যে হলো ফুড ইনজেকশন, এছাড়া ইনহেলেশন অফ ডাস্ট, ডাস্ট আমাদের নাকের মধ্যে ঢোকার মাধ্যমেও আমাদের কি হয়, aflatoxin কি আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। এটা হলো জেনারেল কথা। এখন আমরা একটু ডিপে যাব, এটা কিভাবে কাজ করে। তাহলে কিভাবে কাজ করে, interaction of protein synthesis due to apoptosis leads to deficiencies of the structural protein, enzymes and lipid acceptor protein. আমরা যেটা দেখলাম যে আপনসের কারণে প্রোটিন সিনথেসিসে সমস্যা তৈরি হয়। Long term effects of impaired protein synthesis include hepatic steatosis and variety of metabolic and functional dearrangement. তো তার মানে মেইনলি ক্ষতিগ্রস্ত কোথায় করতেছে, লিভারে। লিভারে যে প্রোটিনটাকে ক্ষতিগ্রস্ত করতেছে। Studies with sheep and rats have shown that after absorption, the aflatoxin are transported by the blood and not the lymphatic system. আমরা জানি কার্বোহাইড্রেট বা প্রোটিন এই দুইটা ট্রান্সপোর্ট হয় ব্লাডের মাধ্যমে, আর ফ্যাট ট্রান্সপোর্ট হয় হলো লিম্ফ্যাটিক সিস্টেম। এটা আমরা যখন ডাইজেশন করবো তখন আমরা দেখবো। তো এইটা ব্লাডের মাধ্যমে right? 450 cytochrome reactive phase and DNA to form adducts. আমরা যদি সংক্ষেপে বলি যে আলটিমেটলি যেটা হচ্ছে লিভারকে ক্ষতিগ্রস্ত করবে, লিভার ঠিক মতন কাজ করবে না, প্রোটিন সিনথেসিস হবে না, যার জন্য aflatoxin-এর কারণে লিভার ক্ষতিগ্রস্ত হয়, লিভার নষ্ট হয়ে যায়। আর কি হইতে পারে, আরেকটা হলো ক্যান্সার পর্যন্ত হইতে পারে। এখন সেফ লেভেল কতটুকু, সেফ লেভেলটা এটা গুরুত্বপূর্ণ। সেফ লেভেল হলো দেয়ার আর নো সেফ লেভেল অফ মাইক্রোটক্সিন, আসলে সেফ লেভেল বলা যায় না, তারপরও বিভিন্ন স্ট্যান্ডার্ডে এটা আছে। আমরা যদি দেখি যে ফুডের মধ্যে বিশ্ব যদি স্বীকৃত, বিশ্ব স্বীকৃতি হলো ফুডের মধ্যে 5 ppb থাকতে পারে, আর মিল্কের মধ্যে থাকতে পারে হলো 0.5 মাইক্রোগ্রাম পার লিটার। ইন্ডিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন ব্যুরো তারা বলতেছে যে মুরগির মধ্যে থাকতে পারে হলো 20 ppb, আর ইন্ডিয়ান ব্যুরো অফ স্ট্যান্ডার্ড তারা বলতেছে মুরগির খাদ্যে থাকতে পারে হলো 50 ppb। আর aflatoxin যেটা ইউরোপিয়ান ইউনিয়ন তারা বলছে ডেইরি কাউতে থাকতে পারে 5 ppb, মানুষের সমান। পোল্ট্রিতে থাকতে পারে 20 ppb, আর বিফ ক্যাটেলে থাকতে পারে হলো 50 ppb। তো তোমরা জানো বাংলাদেশের ক্ষেত্রে যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে তারা বলতেছে যে ব্যুরো অফ ইন্ডিয়া মানুষের জন্য হলো ফুডে থাকতে পারে 5 ppb। তার মানে ইন্ডিয়ার ক্ষেত্রে মুরগির সমান হইলো মানুষ, আর বাংলাদেশের ক্ষেত্রে বিফ ক্যাটেল এই 50 ppb পর্যন্ত তারা অনুমোদন দিয়ে রাখছে। তার মানে বাংলাদেশের তথ্য অনুযায়ী আমরা কিসের সমান, গরুর সমান। ঠিক আছে, এখন যেটা প্রশ্ন হইলো, তোমরা হয়তো অনেকে জানো বা জানো না, সব শিখে নাই, আমার মুখে কিছু কথা বলছি। আমি আমার মাস্টার্সে যে রিসার্চ করছিলাম, এই রিসার্চ করছিলাম aflatoxin নিয়ে। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন ফুড, অ্যানিম্যাল ফুড, পোল্ট্রি ফুড এবং এই যে বাদাম এবং সুপারি নিয়ে আমি কাজ করছি, এবং সেখানে আমি দেখছি আমার গবেষণায় যে সবচাইতে বেশি aflatoxin পাওয়া যায় হলো জুলাই আগস্টে। আগস্টে সবচেয়ে বেশি পাওয়া যায়। তোমাদের কি ধারণা আছে কেন আগস্টে বেশি পাওয়া যায়?
হ্যালো, স্যার কথা অতিরিক্ত শোনা বৃষ্টিপাত, হাই 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 হ্যাঁ হ্যাঁ ময়েশ্চার বলো। কন্টেন্ট, হাই ময়েশ্চার কন্টেন্ট। ঠিক আছে, ওই সময় বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে আগস্ট অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় মাইক্রোটক্সিন বেশি পাওয়া। আর আমার গবেষণায় দুইটা জেলায় আমি বেশি পাইছি। বাংলাদেশের সবগুলো জেলা দেখি নাই, উত্তরবঙ্গ জেলা বা বাংলাদেশের পশ্চিমের জেলাগুলিতে কম পাওয়া গেছে আমার গবেষণায়। সেখানে আমি বাংলাদেশের এই পূব প্রান্তে দুইটা জেলা সিলেট এবং চিটাগাঁয়, সেখানে আমরা আফলাটক্সিন বেশি পাইছি। এবং বাদামের মধ্যে পাওয়া গেছে, সুপারির মধ্যে। তো তার মধ্যে এই যে তুমি দেখো, আমাদের দক্ষিণ অঞ্চলে যেখানে তোমার সুপারি তৈরি হয়, ওই যে নোয়াখালী, লক্ষ্মীপুর, এবং তারা সুপারিগুলো কোথায় ফেলে? পানির মধ্যে ফেলে। এবং পানির মধ্যে ফেলার পরে এখানে কি তৈরি হয়ে যাচ্ছে? এই ফাঙ্গাস গ্রো করতেছে। এবং এই ফাঙ্গাস কিন্তু তোমার রোদে শুকাইলে ফাঙ্গাস মারা যাবে, কিন্তু মারা যাবে না। কি মারা যাবে না? এই আফলাটক্সিন নষ্ট হবে না। আফলাটক্সিন নষ্ট হইতে হইলে 350 ডিগ্রি টেম্পারেচার থাকা লাগে। তা আমরা যে রান্না করি তাতে 100-150 ডিগ্রিতে আমরা রান্না করি, এই ডিগ্রিতে আফলাটক্সিন নষ্ট হবে না। সেজন্য আমাদের যেমন আচারে যদি ফাঙ্গাস গ্রো করা যায়, করে ফেলে, সেই আচার খাওয়া আমাদের ঠিক হবে না। সেই আচার আমাদেরকে ফেলাই দিতে হবে। আর হলো চাউল যেন ময়েশ্চার লেভেল 15-এর নিচে থাকে, সেটা আমাদের নিচে নিশ্চিত করতে হবে। আমাদের বাংলাদেশের মানুষের, আমি যেই কারণটা আমি দেখছি আফলাটক্সিনের কারণে ক্যান্সার হয়, সেটা সুপারি খায়। আমাদের অনেকের অভ্যাস হলো পান খাওয়া, আর পানগুলো ওই সুপারি ওরা যখন ফেলায় রাখে, এই সুপারিতে প্রচুর কি হয়? এই ফাঙ্গাস তৈরি হয়। আর এই ফাঙ্গাস গুলো তারা কি করে? এই ভাঙ্গা সুপারি কিনে পানের সঙ্গে খায়। এই পানের সঙ্গে সুপারি খাওয়ার কারণে আমাদের অনেক মহিলাদেরও মুখে তোমার তৈরি হয়, কি বলে, ওই ক্যান্সার হইতে পারে। আমরা দেখালাম যে আফলাটক্সিনের কারণে কিভাবে ক্যান্সার হয়। আরেকটা জিনিস হইলো চীনা বাদাম। চীনা বাদাম যদি খোসা সহ থাকে তাহলে সমস্যা নাই, কিন্তু অনেক সময় আমরা খোসা ছাড়া রাখি বা খোসা ছাড়া বিক্রি করি। এই খোসা ছাড়া বিক্রি করলে তার মধ্যে ফাঙ্গাস গ্রো করে। এমনকি এই বর্ষাকালে খাওয়াটা ঠিক না, ওই যে কি বলে, ওই বাদাম খাওয়া ঠিক না। আরেকটা জিনিস আমার গবেষণায়, এটা অবশ্য আমার গবেষণা না, অন্য লোকের গবেষণায়, আমাদের ইউনিভার্সিটির আরেকজনের গবেষণায় দেখা গেছে, এই যে তোমরা এখন ঈদের ছুটি তখন অনেকে বাড়ি যাবা, দূরে, অনেক দূরে বাড়ি যাবা, যাওয়ার সময় কি পাবা? দেখা যাবে যে চানাচুর, তোমার তখন চানাচুর খাওয়ার লোভ চলে যাবে। ছোট ছোট চানাচুর প্যাকেট থাকে, আর ভাঙ্গা থাকলে তোমরা দেখছো সেখানে হওয়ার সম্ভাবনা। আর সঙ্গে তারা কি দিবে? এই যে পেঁয়াজ, রসুন, মশলা, তারপরে তোমার এই যে বিভিন্ন রকমের সালাদ, এগুলো কাটিয়ে দিবে। এগুলো থেকে আমাদের বিভিন্ন রকমের টক্সিসিটি আমাদের খাওয়ার মধ্যে চলে আসতে পারে। এই জন্য দূরে সফরের সবাই এই সমস্ত খাবার না খাওয়াই ভালো। তো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? এটা তোমরা যেটা দেখতেছো, তো দেখা যাচ্ছে এখানে, এইটা হইলো আমার এমএস এর থিসিস। এবং এখানে তোমরা যে মাইক্রোটক্সিনের দেখতেছো, এইটা হইলো B1, ঠিক আছে, এটা হলো B2, ঠিক আছে। এখানে যে এখানে একটা ডবল বন্ড ছিল, এখানে ডবল বন্ডটা নাই, এই হলো পার্থক্য। আর এটা হলো জি ওয়ান, আর এটা হলো G2, ঠিক আছে। আর যদি তোমার এই
এর জায়গায় আর এর জায়গায় আর এর জায়গায় যদি এইচ থাকে তাহলে ই, আর যদি ওইস হয়ে যায় তাহলে আফলাটক্সিন M1। M1 মানে হলো এটা কোথায় পাওয়া যায়? মিল্কে পাওয়া যায়। মিল্কে পাওয়া গেলে তখন আমরা বলতেছি M1। আর যদি এই আরটা না থাকে তাহলে সেটা G1 হয়ে যায়, তখন জি। আর এটা হলো G2, এটা হলো আফলাটক্সিন 2,1 আর G21। এই হলো আমাদের এই 6 রকমের ইসে। এটা তোমাদেরকে দেখানোর জন্য দেখালাম, এটা তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু তারপর যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে দেখতে পারো, সঙ্গে তোমাদের পরীক্ষায় আসবে না। তাহলে তোমাদের আর কোনো প্রশ্ন আছে?